হয়েছে পটুয়াখালীর 1320 মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ বিদ্যুৎ উৎপাদন। রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে উত্তেজনা, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। এবং গাজীপুরের কালিয়াকৈরে শিহান হত্যা মামলায় জড়িত 6 আসামি গ্রেফতার। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে। সাথে আছি তাসনবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র, ফলে বন্ধ রয়েছে পুরো বিদ্যুৎ উৎপাদন। সোমবার ভোরে এই কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত 9 নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। পার্শ্ববর্তী পটুয়াখালী 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপি নির্দেশনায় এই কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী 7 দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে নিশ্চিত করেছে পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশ। সংবাদ সম্মেলনে হামলাকারীদের শাস্তির দাবি করে তারা বলেন, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভাগ্নে ও কৃষক লীগের তানোর পৌর শাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুবনেতা যুবা সহ আনুমানিক 8 থেকে 10 জন লাঠি, বাঁশ, ইট নিয়ে হামলা চালায় এবং লিফলেট বিতরণে বাধা দেয়। হামলার সময় 4টি মাইক্রোবাসের সামনে দিকের কাচ ভেঙে যায় এবং কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পায়ে ইটের আঘাত লেগে তিনি আহত হন। অবিলম্বে হামলাকারীদের নির্দেশদাতা সহ সহযোগীদের বিরুদ্ধে দল থেকে তাদের বহিষ্কারের আবেদন জানান তারা। গাজীপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহান হত্যা মামলায় জড়িত 6 আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে শিক্ষার্থী শিহানকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছে। গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরির আঘাতে মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে তাজবির হোসেন শিহানকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তাজবির হোসেন শিহান কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের জামতলী গ্রামের বাসিন্দা। শিহান রাজধানীর উত্তরায় একটি বাইং হাউসে কর্মরত ছিলেন। ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে চালুর যৌক্তিক দাবিতে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে হাতীবান্ধা সচেতন জনগণ। মঙ্গলবার সকাল থেকে হাতীবান্ধায় রেল স্টেশন ও বন্দর বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করছেন সচেতন জনগণ। জানা গেছে, লালমনিরহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারি ঢাকা রেল রুটে চলতি বছরে 12 মার্চ বুড়িমারি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। উদ্বোধনের 9 মাস পেরিয়ে গেলেও বুড়িমারি রেল স্টেশন থেকে ঢাকা রুটে ট্রেনটি চলাচল করে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেল স্টেশন থেকে ঢাকা রুটে চলাচল করে। অত্র এলাকার দীর্ঘদিনের দাবি, পাটগ্রাম উপজেলার বুড়িমারি রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের জন্য অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসকের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে 199 জন বীর মুক্তিযোদ্ধাকে শাল চাদর উপহার প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালু, শরীয়তপুর জেলা সিভিল সার্জন আব্দুল হাদি মোহাম্মদ শাহপরান, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন প্রমুখ। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ নেকাব বিতর্ক কাণ্ডে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে আঞ্জুমানেরা। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। পরীক্ষার দিন নেকাব না খোলায় পরীক্ষা দিতে না পারায় দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই শিক্ষার্থীর স্ট্যাটাসটি দ্রুতই ভাইরাল হয়। সংবাদ সম্মেলনে শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, রাষ্ট্রের সকল অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ হাজিরা চালু করতে হবে।
প্রয়োজনে কোনো নারীর চেহারা দেখা সহ কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় তবে নারী শিক্ষক দিয়ে নারীর সহযোগিতার ব্যবস্থা রাখতে হবে। যদিও অভিযুক্ত শিক্ষকরা তাদের ভুল বুঝতে পেরে ইতোপূর্বে সংবাদ সম্মেলন করেছেন। আমি সেই মিটিংয়ে 5টি দাবি নিয়ে উপস্থিত হয়েছিলাম। দাবিগুলো ছিল দায়ী শিক্ষকদের স্থায়ী বহিষ্কার, দায়ী শিক্ষকদের নিঃশর্ত ক্ষমা চাওয়া, দায়ী শিক্ষকগণ আর কোনো পর্দাশীল শিক্ষার্থীকে হেনস্থা করবে না তার নিশ্চয়তা দেওয়া। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সদস্য এবং ওখানকার ওলামায়ে কেরাম এবং কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন। ওইখানে আমি ওসি স্যার বা তেমন কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমি দেখিনি, আমার সাথে তখন ওনারা ছিলেন না। পরবর্তীতে এসে শুধু আমাকে দিয়ে বলানো, মানে বিরতির পরে বলানো হয়েছে যে এটা ঠিক আছে করেন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি মাত্র শিশু পার্ক অযত্ন অবহেলায় ভরে উঠেছে আবর্জনায়। অযত্নে নষ্ট হচ্ছে শিশুদের খেলনা আর ময়লায় ভরে গেছে ভাস্কর্যগুলো। মানিকগঞ্জ প্রতিনিধি তাহসিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 9টি ওয়ার্ড ও 75টি মহল্লা নিয়ে মানিকগঞ্জ পৌরসভা 2007 সালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 1 একর জায়গা নিয়ে তৈরি করা হয় মানিকগঞ্জ পৌর শিশু পার্ক। 11 বছর পর 2018 সালের প্রায় 20 লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করা হয়। এরপরে গত 6 বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি। এতে বন্ধ হয়ে যাওয়ার পথে পার্কটি। পার্কের ভেতর শিশুদের খেলার জন্য রয়েছে দোলনা, চলন্ত ট্রেন, এছাড়া রয়েছে বিভিন্ন প্রাণী, হাতি, ঘোড়া, পাখি, জিরাফ সহ 14টি ভাস্কর্য। পার্কটিতে রয়েছে 2টি পাবলিক টয়লেট, সেগুলোরও বেহাল দশা। দীর্ঘদিনের অযত্ন অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পার্কটির ভেতর। শহরের ভেতরে জায়গা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খেলাধুলা করছে শিশুরা। পার্কটা যদি ভালো হতো, নতুন করে আবার সংস্কার করা হতো, তাহলে বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। বাচ্চারা এখানে প্রতি শুক্রবার এসে খেলাধুলা করতে পারে, আনন্দ নেই এখানে আইসা। আর মানিকগঞ্জ তো এই পার্কটা ছাড়া আর পার্ক নাই, এটাই বললে হয়। আর কিছুদিন আগে অনেক সুন্দর ছিল, এখন এবার আইসা দেখতেছে অনেক নোংরা, চারপাশ অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, বাউরা খেলাধুলা করতে পারতেছে না। একটাই শুধু ভালো আছে, চারপাশ সবই নোংরা দেখা যাইতেছে। যদি এটা সংস্কার করে তাহলে ভালো হতো। ছোট ছোট বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে বা ঘোরাফেরা করে, কিন্তু খুবই বেহাল দশা। এটা সংস্কার করলে ভালো হতো। তা আমরা চাবো যে পৌরসভার উদ্যোগে যদি এই পার্কটা সংস্কার করে আবার এটাকে নতুন একটা রূপ দেওয়া হয়, তাহলে এটা সবার জন্য ভালো। তো আমাদের এটাই চাওয়া যে পার্কটাকে আবার নতুন করে পুনরায় সংস্কার করে এটাকে পরিবেশটাকে আবার আগের মতো করে ফিরিয়ে আনা। এসব দায় স্বীকার করে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন, দ্রুত সরকারি বরাদ্দ সাপেক্ষে পার্কটির উন্নয়ন করা হবে। আমাদের জেলা প্রশাসনের একটা উদ্যোগ ছিল এই পার্কটা বানানোর সময়, পৌরসভাও সহযোগিতা করেছে। বর্তমানে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পার্কটি জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে আপনার বসার বা হাঁটা চলার উপযোগী অবস্থা নেই। আমরা এটা নিয়ে আমি নিজে পরিদর্শন করেছি, পাশাপাশি এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা অর্থের সংস্থান হওয়া সাপেক্ষে আমরা পার্কটি সংস্কারের কাজ হাতে নিব। এক্ষেত্রে হয়তো পৌরসভা আমাদেরকে সহায়তা করতে পারে, অথবা আমাদের জেলা পরিষদ থেকে আমরা অর্থায়ন করার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এইটা যেহেতু সরকারি অর্থ ব্যয়, এটা একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত পারা যায় আমরা অর্থের সংস্থান করে, আমরা যদি বেশি টাকার কাজ হয় তাহলে আমরা টেন্ডারের মাধ্যমে হয়তো করব, আর না হলে আরএফকিউ পদ্ধতিতে আমরা এই কাজটা করব। দ্রুতই পার্কটি সংস্কার করে শিশুদের খেলার উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা মানিকগঞ্জবাসীর। নিউজ ডেস্ক। উপজেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় হাড়ি ভাঙা, পাখি খেলা, বৌচি, হাডুডু, টিপু খেলা। বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ব্যতিক্রমধর্মী খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার 8টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও স্থানীয়রা এতে অংশগ্রহণ করেন। এমন ব্যতিক্রমী ধর্মী খেলা দেখতে জেলার দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। বোদা উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করেছি। আজকে আমরা বোদা উপজেলার পঞ্চগড়ে যে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, এটা আসলে খুব রেয়ার। এটা এখন সচরাচর দেখা যায় না এই খেলাগুলো। আমাদের বাংলার এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন। আমিও কখনো গ্রামীণ খেলা দেখি না, এটা আমার ফার্স্ট টাইম গ্রামীণ খেলা দেখি।
যাচ্ছি। এবং এই যে এখানে যে খেলাগুলো আছে বৌচি, হাডুডু, খেলাগুলো আসলে ফর দ্য ফার্স্ট টাইম দেখে আমার আসলে খুব ভালো লাগলো। আর এখানে অনুভূতি আসলে খুব ভালো। আমার বাবার সাথে পঞ্চগড়ের বোদা উপজেলায় গ্রামীণ খেলাধুলা দেখতে এসেছি। আগে কখনো হয়তো এই খেলাধুলা দেখা হয়নি, কারণ আমার সবাই পটুয়াখালীতে চলছে চর কাটার হিড়িক। এই মাটি যাচ্ছে পটুয়াখালীর বিভিন্ন ইট ভাটায়, আর ভাটায় কয়লার পরিবর্তে তৈরিকৃত ইট পোড়ানো হচ্ছে কাঠ দিয়ে। এতে একদিকে কমে যাচ্ছে কৃষি জমি, নষ্ট হচ্ছে জমির উর্বরতা, হুমকিতে পড়ছে তীরবর্তী বেড়িবাঁধগুলো। পটুয়াখালী থেকে সোহাগ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই চরের মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটাগুলোতে, ফলে কমে যাচ্ছে কৃষি জমি, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। জমির মাটি এভাবে কেটে নেওয়ার ফলে হুমকিতে পড়ছে তীরবর্তী বেড়িবাঁধগুলো। এসব ইট ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে উজাড় হচ্ছে বন সম্পদ। ইট ভাটায় কাঠ পোড়ানোর নির্গত কালো ধোঁয়া থেকে দূষিত হচ্ছে পরিবেশ, এমনই সব অভিযোগ তুলেন স্থানীয়রা। নাম আমাদের কাকামুনি 1 নম্বর। দাদা আমরা চাষা লোক, আমাদের জমি জমা সব চাষ কিনে আমরা কি করি, গরিব আমরা সব কাঠ কিনেছে। ওই একবার পরে লাগবে চাষে, একদিন রাত্রে পরে আইসি 10-12 জন আইসি, আইয়া এই ধরছি, ধরিয়ে মারি ফেলাইয়া রাখতে দিছি। ওই তোরা বাবা তোরা এই দেশি ফোলাবান, তারপর কইছি বেড়ে ওরা কয়েকদিন কারণে হেয়ার পর আবার আইয়া কয়েকদিন রাত্রে আইয়া। সরকারি নিয়ম অনুযায়ী কৃষি জমি বা চরের মাটি ক্রয় বিক্রয় নিষিদ্ধ। কয়লা দিয়ে ইট পোড়ানোর নিয়ম থাকলেও নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেলার বিভিন্ন ইট ভাটার মালিকরা অবৈধভাবে চরের জমি কম মূল্যে ক্রয় করে দিনের পর দিন চালিয়ে আসছে ইট ভাটা। একইভাবে চরের মাটি বিক্রি হচ্ছে লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া এলাকায়, গলাচিপা উপজেলার চিংড়িয়া এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলায়। হাতে গোনা কয়েকটি ভাটা ছাড়া অধিকাংশ ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। প্রতি রাতে মাটি কাটে না চর থেকে, মানে স্থানীয় জনগণ কিছু বললে তাদেরকে হামকি দেয়, ওরে মারবে, এর ধরবে, আর কোপাইবে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হয়নি ভাটার মালিকরা। এ বিষয়ে পটুয়াখালী সদরের ভূমি সহকারী কমিশনার চন্দনকর জানিয়েছেন, নদী ব্রিকফিল্ডের জন্য নদী থেকে মাটি কাটার কোনো বিধান নাই, মাটি কাটার কোনো সুযোগ নাই। আমরা ইতোমধ্যে 2টা জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি এবং 2টা ব্রিকফিল্ডে মাটি কাটার আমরা সরেজমিনে যেয়ে যখন আমরা হাতে নাতে তাদেরকে ধরেছি, 2টা ব্রিকফিল্ডে আমরা 2 লাখ টাকা জরিমানা করেছি। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা সাথে সাথে এর বিরুদ্ধে অ্যাকশন নিব এবং আমরা চাই না যে পটুয়াখালী সদরের কোনো ব্রিকফিল্ডে সরাসরি নদী থেকে মাটি কাটুক এবং মাটি কাটার ফলে আমাদের রাস্তা বা বাঁধের কোনো ক্ষতি হয়। আপনাদের কাছেও কোনো অভিযোগ থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, বা আপনারা যেহেতু ফিল্ডে থাকেন আপনারা জানাইলে আমরা সাথে সাথে অ্যাকশন নেব। দ্রুতই এসব অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী। ভোরের পাতা। ফরিদপুরের নগরকান্দার ধুতরাহাটি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ঈদগাহ গোরস্থান ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 32তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আল্লামা মুফতি আলিউল্লাহ পাটোয়ারি। মাহফিলে প্রধান বক্তা ছিলেন কোরআন গবেষক ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ফজলে রহমান, বিশেষ বক্তা উদীয়মান তরুণ আলোচক হযরত হাফেজ মাওলানা ইলিয়াস আহমেদ। পুরো মাহফিলটি মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন। এ সময় স্থানীয়দের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা খায়রুজ্জামান মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয়। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে শীতের হিমেল হাওয়া। ইতিমধ্যে রাজশাহীতে জেকে বসতে শুরু করেছে শীত। দিনের বেলায় শীতের আমেজ তেমন না থাকলেও রাতের শীতল আবহাওয়া গায়ে মোটা কাঁথা বা কম্বল জড়াতে বাধ্য করছে। ফলে রাজশাহীর সাহেব বাজার থেকে কুমারপাড়া প্রায় হাফ কিলোমিটার রাস্তার পাশে দোকানগুলোতে বেড়ে গেছে শীত বস্ত্র কেনাবেচা। দোকানে আসা বেশিরভাগ ক্রেতাই নিম্ন আয়ের মানুষ। বর্তমান বাজার পরিস্থিতির কারণে নিম্ন মধ্যবিত্ত পরিবার লোকজনও খোলা আকাশের নিচের এই দোকানগুলো থেকে উষ্ণ কাপড় কিনতে ভিড় জমাচ্ছে।
সপ্তাহের শুক্রবারে সাহেববাজার বন্ধ থাকায় নারী পুরুষ শিশু সহ ক্রেতারা ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন এসব দোকানের পোশাকের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, ফলে মার্কেটের দোকানের চেয়ে এখন বেশিরভাগ ক্রেতা ঝুঁকছেন ফুটপাতের দোকানে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর 1320 মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বন্ধ বিদ্যুৎ উৎপাদন। রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে উত্তেজনা, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। এবং গাজীপুরের কালিয়াকৈরে শিহান হত্যা মামলায় জড়িত 6 আসামি গ্রেফতার। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।